সঞ্চালক জয়ন্ত ভাইয়ের অনুরোধে আমি দুটো কথা বলার চেষ্টা করছি। যাকে নিয়ে সৎসঙ্গ, সেই পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্রের যে মহাজীবন, সেই মহাজীবনের কোথায় থেকে শুরু করে কোথায় শেষ করা এ কঠিন দুরূহ কাজ। তবুও সেই বিরাট সমুদ্রের তীরে দাঁড়িয়ে যতটুকু আমি উপলব্ধি করতে পেরেছি, সাধু সঙ্গ করে বইপত্র পড়ে তার উপর দাঁড়িয়ে আমি বলার চেষ্টা করছি। মিস মিকি আমেরিকাতে এসেছিলেন ঠাকুর কাছে। তিনি ওই দেশের আমেরিকাতে একজন নাট্যকার, নাটক লিখতেন, অভিনয় করতেন, অত্যন্ত জ্ঞানী গুণী প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। তিনি বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন, সোশ্যাল ওয়ার্ক থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়। তা ঠাকুর কাছে এসে রাজনীতি, বিবাহ বিচ্ছেদ, বিবাহ, নাটক, গুরুকরণ এই বিষয়ে কয়েকদিন ধরে আলোচনা করলেন। আলোচনা শেষে তিনি এতভাবে মুগ্ধ হলেন ঠাকুরকে এই এতগুলো এইসব বিষয়ের উপর শুনে, তার অগাধ জ্ঞান ও গরিমা দেখে তিনি একটা নীল শাড়ি পরে ঠাকুর এসে বসতেন। ঠাকুরও মুগ্ধ হয়ে ওনার দিকে তাকিয়ে কথাগুলো বলতেন। পরবর্তীকালে হজরমেন্দার মাধ্যমে তার দীক্ষা হল। দীক্ষার পরে শ্রী শ্রী ঠাকুরকে একটা গোলাপ ফুলের চারা দিয়ে বললেন, আমার যত ভালোবাসা সব উজাড় করে দিলাম এই গোলাপ ফুলের চারাটি আপনাকে উপহার দিয়ে। তার সঙ্গে একটা সোনার নেকলেস হাতে নিয়ে বললেন, এটা আমার দীক্ষা প্রণামী। ঠাকুর বললেন, বড় বউর কাছে দিয়ে আসো গা। ঠাকুর হেসে বললেন, বড় বউর কাছে দিয়ে আসো গা। যখন বড় মার কাছে নিয়ে গেলেন, শ্রী শ্রী বড় মা, এটা আবার কি আনেছিস? বলছি, এটা আবার কি আনেছিস? বলে, এটা সোনার গয়না। বলে, কেমন করে আটকায়? মিস মিকি বলছেন, কেমন করে আটকায়? মিস মিকি ওই হাতটা দেখিয়ে দেখি কেমন করে আটকাতে হয়। শ্রী শ্রী বড় মা কাছে ডাকলেন মিস মিকিকে। ওই হারটা পরিয়ে দিলেন মিস মিকির গলায়, আর বললেন, এটা আমার হার, তোমার কাছে থাকলো, কাউকে দিও না। মিস মিকির দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। ঠাকুর এবং শ্রী বড়মার এই অভূতপূর্ব সমন্বয় সাধন দেখে, যেমন ঠাকুরের অত্লান্তিক ভালোবাসা, তেমনি শ্রী বড়মার তার যে অপ্রত্যাশিত এই যে তার কাছে উপহার পাওয়া, তার কাছে পাওয়া, তার জীবন বাঁধে রইল। এখন যে ঘটনা বলতে যাচ্ছি, সৎসঙ্গীদের কাছে ইম্পসিবল এই কথাটা তাদের বিধানে নেই। ঠাকুরের ঠাকুরের অভিধানে ইম্পসিবল কথা কখনো তিনি ব্যবহার করতেন না, খুব রেয়ার দেখা যায়। তা সেই সৎসঙ্গে আমরা কি করতে পারি আর কি করতে পারি না, তার একটা জ্বলন্ত উদাহরণ রয়ে গেছে আমাদের সামনে। বহু পুরনো ঘটনা, যারা পুরনো লোক আছেন এখানে তারা জানবেন যে পদ্মার উপর ব্রিজ হবে, সারা ব্রিজ, ব্রিজটার নাম সারা ব্রিজ। সেই সারা ব্রিজের উপর রেল লাইন পাতা হবে। রেল লাইনে পাতার জন্য যে কাঠের পাটা লাগবে, কাঠের পাটা, সেই কাঠের পাটার জন্য টেন্ডার কল করা হলো। সেই কাঠের পাটার টেন্ডারের জন্য দরখাস্ত করলো সৎসঙ্গের পক্ষ থেকে। রেলওয়ে কর্তৃপক্ষ তখন ব্রিটিশ রাজত্ব চলছে। সেই ব্রিটিশ যা সাহেব ছিলেন, রেলের কর্তৃপক্ষ যারা ছিলেন, তারা সৎসঙ্গের কর্তৃপক্ষ বলেন, আপনাদের একটা রিলিজিয়াস অর্গানাইজেশন, এর সম্ভব এত টাকা করতে আপনারা দেবেন? তখন তিনি, যিনি প্রতিনিধি ছিলেন, তিনি বললেন, আমরা পারবো, উই শ্যাল ওভারকাম, আমরা পারবো। গ্র্যান্ট হলো, ওই কন্ট্যাক্ট পেল সৎসঙ্গ। সারা বীজের উপরে রেল লাইনে যে বসবে তার পাটা কন্ট্যাক্ট পেল। কন্ট্যাক্ট পেল, কাঠ কোত্থেকে আসবে? তরাই অঞ্চল থেকে, ডুয়ার্সের তরাই অঞ্চল থেকে কাঠ সংগ্রহ করে তিস্তা নদীতে ভাসিয়ে, গঙ্গার ভাসিয়ে, পদ্মা নদী এমন জায়গায় জড়ো করতে আরম্ভ করছে যেখান থেকে ওই পাবনার শ্রীমতপুর আশ্রমে কাঠগুলো আনা যায় না। সে পদ্মপুর থেকে তুলে গড়িয়ে গড়িয়ে আনতে হবে। অসম্ভব, অসাধ্য সাধন, কষ্টকর ব্যাপার। সব লোকেরা দেখছেন কাঠের গুঁড়িগুলো পদ্মা থেকে তুলে গড়িয়ে গড়িয়ে এনে আশ্রমে জড়ো করলো। কাঠ তো এলো, কাঠ ছেড়ে হবে কি করে? না আছে ইলেকট্রিসিটি, না আছে ডাইনামো, না আছে কি হবে। সমস্যা পড়া গেল। ঠাকুর কাছে নিবেদন, ঠাকুর বললেন, পরিত্যক্ত রেল ইঞ্জিন জোগাড় করার আগে। রেল ইঞ্জিন
এ তো কল্পনীয় ব্যাপার। পরিত্যক্ত রেল ইঞ্জিন ঈশ্বরদী রেল স্টেশন থেকে পাবনা হিমায়তপুর আশ্রমে 21 মাইল দূরত্ব। যদিও পাওয়া যায়, সেটা কেমন করে আনা হবে? ঠাকুরবাড়ি আগে বললে হয়। আপনারা পারবেন? পারা যাবেই না, ঠাকুর পারা যাবেই না, পারা যাবেই না, পারা যাবেই না, বারবার করে বললেন। পরিত্যক্ত রেল ইঞ্জিন, পরিত্যক্ত রেল লাইন যে পাতা হয়, যেগুলো যেগুলো ব্যবহার করা হয় না, সেইগুলো দরখাস্ত করা হলো সরকার পক্ষ থেকে, মঞ্জুর হলো। ঈশ্বরদী রেল স্টেশনে মালগাড়ি করে পরিত্যক্ত রেল ইঞ্জিন আর রেল লাইন যে পাতা হয় রেল লাইন এলো। সেখান থেকে ঈশ্বরদী স্টেশন থেকে হিমায়তপুরে, এই পাবনার সৎসঙ্গ আশ্রম হিমায়তপুরে আশ্রম 21 মাইল রাস্তা। সেখানে ওই রেল লাইন পেতে, মানে কিছুটা পেতে, তার উপর ইঞ্জিনটা মানুষ ঠেলছে, ঠেলে ঠেলে আনছে, আবার পেছনের লাইনগুলো সামনে এনে পাচ্ছে, এইভাবে করে লোক অবাক বিষয় দেখছি, কি ব্যাপার, কি হচ্ছে এটা। আর মানে জাতি বর্ণ নির্বিশেষে মানুষ এই কাজে, ঠাকুর আশ্রমে বসে তিনি 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 শুনছেন, পরবর্তীতে নিজে দাঁড়িয়ে দেখছেন কেমন করে 21 মাইল রাস্তা এইভাবে রেল ইঞ্জিন আনা হলো, রেল ইঞ্জিন এলো। এবার বিদ্যুৎ বিদ্যুৎ কোথায় পাওয়া যাবে? ঠাকুর বিধান দিলেন কাঠ দিয়ে বাষ্প, মানে আগুন জেলে ইঞ্জিনটাকে চালু করা লাগবে, করে সেখান থেকে কাঠ চেরাই হলো পাবনা সারা, ওই পদ্মার উপর সারা ব্রিজের উপরে সৎসঙ্গ দেওয়া কাঠের পাতা, ওই পাটা পেতে রেল লাইন তৈরি হলো। ইতিহাস সৎসঙ্গীদের কাছে। উইশাল ওভার কাম, যে আমরা গানটা করি, একটা অফুরন্ত জ্বলন্ত নজির। তখনকার দিনে যে সময়ে ইলেকট্রিসিটি ছিল না, যে সময়ে কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, ঈশ্বরদী রেল স্টেশন থেকে পাবনা হিমায়তপুর সৎসঙ্গ আশ্রম 21 মাইল রাস্তা ওই রেল লাইন পেতে কি করে মানুষের ঠেলে ঠেলে ইঞ্জিন, পরিত্যক্ত ইঞ্জিনটাকে এনে সেখানে চালু করে কাঠ চেরাই করার কাজে লাগানো, ব্যবহার করালো, তিনি পারেন। ইচ্ছা করলে তিনি পারেন এটা। যিনি ঠাকুর, আমরা রামকৃষ্ণ সেই ভক্তিমতী, সেই মায়ের রূপ ধরে, মেয়ের রূপ ধরে বেড়া বাঁধার কাজে সহযোগিতা করলেন, ঠিক ঠাকুর অলক্ষ্যে দাঁড়িয়ে থেকে তিনি সবাইকে দিয়ে এই অসাধ্য সাধন করে ছাড়লেন। ইম্পসিবল যে ব্যাপারটা, সবসময় তখন থেকে তারা আরো আরো দৃঢ়সংকল্প। আজকে সেই কঠিন দুঃসাধ্য যে ডিপ ওয়ার্কস, সেই কাজ আমরা সারা ভারতবর্ষ, পৃথিবীব্যাপী যেখানে একটি সৎসঙ্গ আছে, তার কানে পৌঁছে গেছে দীক্ষাপত্র সমীক্ষার কাজের কথা। কিভাবে আমরা এক সময় পূজ্যপাদ শ্রী দাদা, বর্তমান আচার্যদেব, পূজ্য নবীন দাদা, এনাদের একদম সক্রিয় সহযোগিতা, প্রেরণা, উদ্বুদ্ধ হয়ে আমরা দীক্ষা পত্র সমীক্ষার কাজে, পিনকোড অ্যাসাইনমেন্টের কাজে যুক্ত ছিলাম। আজকে একটা পিন কোডে কতগুলো গ্রাম আছে, কতগুলো পাড়া আছে, কতগুলো মহল্লা আছে, কত নগর আছে, একদম স্ক্যান করে আলাদা আলাদা করে সেখানে কতগুলো অ্যাক্টিভ সৎসঙ্গে আছেন, কতগুলো অ্যাক্টিভ সৎসঙ্গ নয়, কি অদ্ভুত কাজে আজ মানুষের নেশা জন্মে গেছে ডিপি ওয়ার্কসের কাজে। একদিন না বেরোলে মানুষ যেমন মন আজকে বেরো হলো না তো, ঝড় বৃষ্টি তুফান কোনো মতে কিন্তু আটকাচ্ছে না। সৎসঙ্গ থেকে, জেলা থেকে, রাজ্য থেকে সৎসঙ্গীদের কর্মীদেরকে ডেকে এনে থাকার ব্যবস্থা করে, খাওয়ার ব্যবস্থা করে, এই ডিপি ওয়ার্কসের ট্রেনিং দিয়ে সেখানে কিভাবে ফিল্ড ওয়ার্কার, ডিস্ট্রিক্ট অ্যাডমিন, স্টেট অ্যাডমিন একটা সুন্দর সমন্বয় সৃষ্টি করে এক অদ্ভুত কর্মযোগ্য নতুন শুরু হয়ে গেল। যা ছিল অসাধ্য, অসাধ্য যা ছিল আমাদের কাছে একটা বিরাট, মানে চ্যালেঞ্জের ব্যাপার, অথচ কি সুন্দর সুচারুভাবে আজকে ছড়িয়ে পড়েছে দীক্ষাপত্র শ্রমিকের কাজ। সমস্ত ভারতবর্ষের দিকে দিকে, নগরে, গ্রামে গঞ্জে, শহরে এই দীক্ষাপত্র শ্রমিকের কাজ সুচারু হয়ে গিয়ে চলেছে। আমরা দেখতে পাচ্ছি যে আজকের যুবক যুবতীরা, স্কুল কলেজের স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা, তারাও কেমন করে কিভাবে একদম ইনভলভ হয়ে গেছে এই কার্যক্রমের সঙ্গে। তারা আজকে এক একটা মঠ মন্দিরে কি অদ্ভুত ভাবে দুবেলা প্রার্থনার সময় মানুষের ঢল নামছে। প্রার্থনা আগে হারমোনিয়াম বাজানোর একদিন, এখন অনেকে শিখে নিচ্ছেন মন্দিরে গিয়ে। ডিপি ওয়ার্কস টিমের ছেলেরা তারা শিখিয়ে দিচ্ছেন প্রার্থনার কেমন করে হারমোনিয়াম বাজি করতে হয়। প্রার্থনা বাজি দুবেলা মন্দিরে প্রার্থনা লোকজন যাচ্ছে।
মন্দির এখন আর লোক শুরু থাকছে না। কি অদ্ভুত ভাবে মন্দিরের একটা যে একটা প্রাণবন্ত কেন্দ্র, যে একটা সৎসঙ্গ, যে মন্দিরগুলো এখন একটা আশ্রয়স্থলের মতো দাঁড়িয়েছে। সেখানে ছেলে মেয়ে, যুবক যুবক বৃদ্ধা আছে, সকলে গিয়ে চলার পথে রসদ খুঁজে পাচ্ছে। গান কীর্তন আলাপ আলোচনার মধ্যে দিয়ে আজকে সৎসঙ্গ এক উত্তরণ, এক নবজাগরণ মানুষ দেখতে পাচ্ছে। মানুষ তাকিয়ে দেখছে যে সকাল বিকেলে কি করে দলে দলে মানুষ গ্রামে গ্রামে বাইরে যাচ্ছে। আমরা আগে দেখা হলো জয়গুরু বলতাম, এখন জিজ্ঞেস করে দেখা হলো দাদা আপনার কটা আপডেট হলো, কটা আপডেট হয়েছে, কটা বাড়িতে ঘুরছেন। কি অদ্ভুত ভাবে একে অপর আমরা আমরা শেয়ার করছি। আজকে সমস্ত ভারতবর্ষব্যাপী, যে এখন করোনা কালে আমরা ট্রেনে বা উঠতে পারতাম না, বাজারহাট বন্ধ ছিল যে সময়, সেই সময় দীক্ষার কার্যক্রম কিন্তু বন্ধ ছিল না। সেখানে হ্যান্ড স্যানিটাইজ ব্যবহার করে, মাস্ক ব্যবহার করে, অডাবল ডিস্টেন্স বজায় রেখে দীক্ষার কার্যক্রম চলেছে। কোথায় চলেছে? এই সৎসঙ্গ পূজনের কেন্দ্রের মাধ্যমে। আজকে এক একটা সৎসঙ্গ পূজনের কেন্দ্র এক একদিনের দায়িত্ব নিচ্ছে, সৎসঙ্গ মন্দিরের প্রার্থনা দায়িত্ব নিচ্ছে এক একটা পূজনের কেন্দ্র। সেখান থেকে দলে দলে মানুষ সকালে বিকেলে প্রার্থনা করতে যাচ্ছে। এই যে সৎসঙ্গ পূজনের কেন্দ্র একটা মিনি সংস্করণ সৎসঙ্গ মন্দিরের। মন্দির অ্যাক্টিভিটি আজকে উপজনের কেন্দ্রগুলোর মধ্যে হচ্ছে। আমরা অনলাইন স্টুডেন্ট পাঠানো শিখে যাচ্ছে, অনলাইন ঘর বুক করতে শিখে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কে কবে স্টুডেন্ট পাঠিয়েছেন, বুঝতে পারছি, ঘরে বসে দেখতে পাচ্ছি আমরা। তো অদ্ভুত সাইন্টিফিক্যালি আমরা আপডেট হয়ে যাচ্ছি। এই যে নবজাগরণ, এই যে প্রেরণা, অদ্ভুত ভাবে আমাদের জয়ন্ত ভাই যিনি সঞ্চালক পরিচালনা করছেন, ভালো লাগে যখন ওদের ওখানে যাই। দেখা যায় বসে থাকে না ওরা, কোথায় একটা মানুষ ঠাকুরকে দেওয়া যেতে পারে তার চেষ্টা, সচেতন হয় ওরা। ঠাকুর যেটা বানিয়ে বলেছিলেন, যার শ্রীমুখের বাণী, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। আজকে বাণী তো নয় এটা, বহু ঠাকুর বলছে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। চৈতন্য মহাপ্রভু 531 বছর আগে বলছেন, নদীর বুকে দাঁড়িয়ে কুম্ভকণ্ঠ বলছিলেন, একবার নয়নে হেরিবি যারে কৃপা করি লইবি নাম, পৃথিবী যত নগরী গ্রাম সর্বত্র পৌঁছে রইবি মহানাম। তিনি হতে দেখে যেতে পারেননি আজকের সৎসঙ্গ জগৎ। ঠাকুর একটু লোক চক্ষুর অন্তরালে গেলেন, জাহাজ চলে যাওয়ার পরে পেছনে উত্তাল তরঙ্গ ঢেউ ওঠে। ঠিক তেমন করে ঠাকুর যখন একটু লোক চক্ষুর অন্তরালে গেলেন, আচার্য পরম্পরা, পুজবাসী বর্দা, পুজবাসী দাদা, বর্তমান আচার্যদের তিনি অবিন দাদা, এই যে আচার্য পরম্পরার মধ্যে আজকে মানুষকে নিয়ে মানুষ কারবার নিত্যদিন আজকে দেহ সৎসঙ্গে ঢল নেমে গেছে। এখন আলাদা অনুষ্ঠানের ব্যাপার না, অনুষ্ঠানের মতোই প্রতিদিন ভিড় হচ্ছে। কি করে? নিত্যদিন দীক্ষার সঙ্গে বেরিয়ে যাচ্ছে। কিন্তু গত পরশু দিন সকালবেলাতে একটা বিটেক ফাইনাল ইয়ার স্টুডেন্ট, মাধ্যমিক ফার্স্ট ডিভিশন, বারো ক্লাস ফার্স্ট ডিভিশন, সে এই চিত্তন সৎসঙ্গ বিহারের অ্যাক্টিভিটি খবর দেখে শুনে বুঝে সে তার জামাই বলছে আমি দীক্ষা নেব। আমাদের বাড়ি উপজেলা কেন্দ্র আছে, এসে ঠিক টাইমলি, যে টাইম দেওয়া আছে টাইমলি এসে গেল। এবং সশ্রদ্ধভাবে বাড়ির বাবা মার অনুমতি ক্রমে বাড়ির প্রথম দীক্ষা, একটা ইয়াং ছেলে, ফাইনাল ইয়ার হজরত ইঞ্জিনিয়ারিং কলেজের বিটেক ফাইনাল ইয়ারের ছেলে, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ব্যাচের সেই ছেলেটি দীক্ষা নিল। দীক্ষার পরে তার চোখ দিয়ে জল পড়ছে যে আমি এতদিন কোথায় ছিলাম। নাম পাওয়ার সঙ্গে সঙ্গে একটা পরিবর্তন দেখা যায় আমার কাছে। আমি তাকে 5 মাসের আলোচনা তাকে একটা করে সিরিয়াল সাজিয়ে দিলাম, তুমি পড়বে, এগুলো পড়বে, মাঝে মন্দিরে আসবে তোমার সময় মতো। কি তার ভক্তি দেখে আমি নিজে আপ্লুত হলাম, আমি ধন্য হলাম যে ঠাকুরের জগৎ, ঠাকুরের শ্রীচরণে আমাদের একটা ভালো ছেলেকে দিতে পারলাম। তা আমরা যারা আজকে এই সৎসঙ্গে রয়েছি, যারা আজকে এই সৎসঙ্গে আমরা এই অনলাইন সৎসঙ্গে শুনছি, আমাদের আর বসে থাকার সময় নেই। আমাদের একটি মুহূর্ত, এই যে আজকে আমাকে সৎসঙ্গের পরে বেরিয়ে যেতে হবে। কোথায়? বাঁকুড়া এক প্রত্যন্তর জায়গায় ঠাকুরের শ্রীচরণে দেয়া জমির উপরে মন্দির তৈরি হচ্ছে, পথস্পুর সৎসঙ্গ বিহার। সেখানে এই যুগে যখন নামানার যুগ, মানতে চায় না মানুষ, ধর্ম কৃষ্টি আচার্য যারা মানে আর্য কৃষ্টিকে থেকে যারা বিচ্যুত হতে চায়, সেখানে দাঁড়িয়ে দুটো ছেলে 36 দিনের প্রাজপত্র ব্রত করছে ওই মন্দিরে। সেখানে অজাচিতের ভুজি দেওয়ার জন্য আজকে আমরা দুজন, আমি আর শ্রীধর খান যাচ্ছি সেখানে। আমরা সেখান থেকে ওই আশেপাশের গ্রাম থেকে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ সেখানে যাবে। সন্ধ্যাবেলা সেই মন্দির সৎসঙ্গ হবে। এই অনলাইন সৎসঙ্গ পরে আমাকে 6টা লোকাল ধরে বাঁকুড়া পৌঁছাতে হবে। তা আমরা আমাদের নিত্য সংকল্প হোক, যন্ত্র যা একটা বাড়ি আমরা যেন যেতে পারি।
যে মানুষরা প্রভু যিশাস যদি একটা হারিয়ে যাওয়া ভেড়ার জন্য তন্ন খোঁজার জন্য চেষ্টা করেন, ঠাকুর মানুষ কাঙ্গাল, মানুষ ভিখারি। আশ্রমে উৎসবের পরে যখন সবাই চলে আসতাম, যখন তার কাছে যখন নিবেদন করতাম, আমরা বাড়ি ফিরে যাচ্ছি, তার দিকে তাকিয়ে আমাদের চোখে জল নেমে আসতো। তিনি ফ্যালফা করে তাকিয়ে থাকতেন। আশ্রম যখন শূন্য হয়ে যেতেন, তিনি কষ্ট পেতেন। তিনি মানুষ নিয়ে, তার ৮১ বছর জীবন মানুষকে কেন্দ্র করে, মানুষকে নিয়ে। আমরা আজকে সেই মানুষ রূপে যারা আজকে আমরা আমাদের সংসার, ছেলে মেয়ে, চাকরি, ব্যবসা বাণিজ্য নিয়ে আছি, তার মধ্যে আমাদের ফার্স্ট ফান্ডামেন্টাল ওয়ার্ক ইষ্ট কাজ। আজ চাইছেন আমরা ইষ্টময় উঠি, আমরা প্রভুর গুণগান করি। পড়শিরা তো নিপাত যাবে, তুই সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের কাছে, ওরাই তোর বাঁচার পুঁজি। শ্রী ঠাকুর বলে গেছেন। তা আমরা আর একা তো আসতে পারি না। আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাইকে নিয়ে আমরা ঠাকুরের মহান এই কার্যক্রমে আমরা যুক্ত হই, নিত্যদিন যাজনশীল হই। যাজন মানে কেমন? ঠাকুর বলে দিলেন হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ যাজন। যাজন ইজ দ্য কিডন্যাপিং অফ হার্ট ফর লর্ড বাই প্রপেনসিটি ইন পজিটিভ লাভ এন্ড সার্ভিস। যাজন মানে দীক্ষা নাও নয়, ভালোবাসা দিয়ে, সেবা দিয়ে, প্রেম প্রীতি শুভেচ্ছার মাধ্যমে তাকে আপন করে নিয়ে, তখন সে বুঝবে কবে আমি তোমার হব। আমায় দেখে বলবে লোকে তুমি হচ্ছে জীবনে বল্লভ। আমাকে দেখে জানতে যে তোমরা এত আনন্দ আছো কেমন করে। আমাকে দেখে বলবে জানতে তোমরা এত আনন্দ আছো কেমন করে। একটা সৎসঙ্গের অ্যাক্টিভিটি দেখে মানুষ আজকে দীক্ষা আজকে যাজন, বিনা যাজনে একটা সৎসঙ্গকে দেখে দীক্ষা নিতে চাইছে, তার চলা বলা করা দেখে। আমার মাধ্যমে দীক্ষিত একটা মেয়ে, সে একটা অতিথিত পরিবারে বিয়ে হয়। সে পরিবারে গিয়ে তার শাশুড়িকে মাথায় তেল দেওয়া, পায়ে আলতা পরিয়ে দেওয়া, শ্বশুরকে স্নান করিয়ে দেওয়া, নিত্যদিন ধূপ দ্বীপ দিয়ে সন্ধ্যা প্রার্থনা বসা, ভাতের থালা দিয়ে প্রণাম করা, এই করার মধ্যে ৩ মাসের মধ্যে সে পরিবারে আপন হয়ে উঠলো। তারা বলছেন, সেই পরিবার লোকেরা বলছেন যে মা, তুমি যেখানে দীক্ষা নিয়েছো আমাদের দীক্ষা ব্যবস্থা করে দাও। সে কিন্তু একবারও বলেনি তোমরা দীক্ষা নাও। ওই মাটির অ্যাক্টিভিটি। বিয়ের আগে মেয়েটি দীক্ষা নিয়েছিল, সে গ্রাজুয়েট, বিয়ে পাশ করা মেয়ে। সেই শ্বশুরবাড়ি গিয়ে তার সেবা, তার প্রেম, শুভেচ্ছা, ভালোবাসা দিয়ে প্রত্যেক হৃদয় জয় করে নিয়েছে। আমরা তেমন হয়ে উঠি। চাউনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে ঘুচো সবার ব্যথা। ঠাকুর বড় প্রত্যাশা নিয়ে, বড় আশা নিয়ে আমাদের দিকে তাকে বলেছিলেন, ইউ আর এ কমান্ডার, ইউ আর এ সেল্ট অফ ম্যানকাইন্ড, ইউ আর এ সেভিয়র অফ ম্যানকাইন্ড। তোমরা মানুষের রক্ষাকর্তা, তোমরা মানুষের আশ্রয়স্থল। আমরা এমন হয়ে উঠি, প্রতিটি মানুষ যেন আমাদের ভালোবাসা, আমাদের প্রেম, আমাদের সুবিধা, আমাদের সঙ্গ সান্নিধ্য পেতে ব্যাকুলে ওঠে। আরো 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 একটু এগিয়ে গিয়ে ঠাকুর বলেন, এবারে কমান্ডার চিফ ইন ব্যাটল ফিল্ড, এবারে কমান্ডার চিফ ইন ব্যাটল ফিল্ড। তুমি যুদ্ধক্ষেত্রে সেনাধিনায়ক, নট সোলজার, নট কনস্টেবল। কি অদ্ভুত কথা, কত বড় তার প্রত্যাশা। এবারে কমান্ডার চিফ ইন ব্যাটল ফিল্ড, তুমি যুদ্ধক্ষেত্রে সেনাধিনায়ক। তা আমাদের রেসপন্সিবিলিটি কি? হেলথ, ডিজিজ, ডিইন্টিগ্রেশন, ইগনোরেন্স অ্যান্ড পভার্টি। আমাদের লড়াই, কার বিরুদ্ধে লড়াই? নিজে মরবো না, তাকে মরতে দেব না। হেলথ, ডিজিজ, ডিজিগ্রেশন আর পভার্টি, দারিদ্রের বিরুদ্ধে আমাদের লড়াই। দারিদ্রতা কাউকে পড়তে দেবো না। আমরা দেখতে পাই আজকে দেওঘর সৎসঙ্গ নগর, যারা আজকে 50 বছরে আছেন, সেই দেওঘর, আজকে দেওঘর দেখুন, সৎসঙ্গ আশ্রম কেন্দ্র অন্তত 15 কিলোমিটারের মধ্যে আমাদের দারিদ্র কেউ ভুগছে না। এক সময় যারা সৎসঙ্গ মানুষ খেতে পড়তে পারতেন না, দেওঘরের মানুষ টাঙা চালাতেন, তারা কত রকম প্রফেশন, তারা কিছু আজকে দেওঘরের মানুষ, তাদের রুটি রোজগারের ব্যবস্থা হয়েছে, তাদের ওখানে এয়ারপোর্ট হয়েছে, এইমস হয়েছে, বড় বড় হোটেল হয়েছে। 15 কিলোমিটারের মধ্যে সৎসঙ্গকে কেন্দ্র করে আজকে মানুষ দারিদ্র ওভারকাম করতে পেরেছে। এইটা আমাদের তার প্রত্যাশা ছিল। আমরা হয়ে উঠি, আমরা তার মনে মতে উঠি, যাতে মানুষ যেন আমাদের দেখে বলতে পারে যে আমরা ওই পথে যেতে চাই। বলেছে ওটা আজই আগুন লেগেছে কোথা, কার শঙ্খ উঠে আছে বাজি জাগাতে জগৎ জনে, বিশ্ববাসীকে জাগানোর জন্য যে মঙ্গল শঙ্খ ঠাকুর বাজিয়ে দিয়ে গেলেন, আজকে কেউ এই নিভাতে পারবে না, কেউ থামিতে পারবে না। এই চলবেই অনন্তকাল ধরে। এই এই সৎসঙ্গ মুভমেন্ট আরো 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 ব্যাপকভাবে চালিয়ে যাবে দুনিয়ার বুকে।
আমরা এখন যেমন রাস্তায় বেরোলে পড়ি, কত মানুষ দেখা হলে দাদা জয়গুরু, প্রাণ জুড়িয়ে যায় যে এত মানুষ আমাদের আপনজন আছে। জয়গুরু সকালবেলা ভোরবেলা প্রার্থনা যাওয়ার জন্য একটা হিড়িক পড়ে গেছে এখন প্রত্যেক কেন্দ্র মন্দিরে। আমি কি অন্ত ভোরবেলা প্রভাতী গানটা গাইবো, নগর মানে প্রভাত এই মন্দির পরিক্রমা, প্রার্থনা এবং পাঠ, আলোচনা এবং তিনি অবিন দাদার ডিটক্সের টিমের ছেলেরা তারা সক্রিয় হয়ে এসে থেকে এগুলো হাতে নাতে শিখিয়ে দিচ্ছেন। কি অদ্ভুত এক কার্যক্রম শুরু হয়ে গেছে। আমার আমার ভালো লাগলো আজকে এই যে কাঠি, আমার কাঠিতে এই যে যে সৎসঙ্গ, যে অনুষ্ঠানটা আজকে অনলাইন হচ্ছে রামধান স্বস্তি যোগ্য, এই ভোরবেলা এতগুলো মানুষ উঠেছেন, এটা তো একটা বিরাট প্রাপ্ত আমাদের কাছে। যে এই যে ওখান সে মন্ত্র সাধন চলাফেরায় জব, যথাসময় চন্দ্রের মুক্ত করাই তপ, অত্যন্ত পজিটিভ সাইট এটা একটা। ভোরবেলা উঠে আমরা সৎসঙ্গ যুক্ত নামধান করছি, সৎসঙ্গ শুনছি, গান বাজনা করছি। আমার তো আজকে অত্যন্ত ব্যস্ত মধ্যে আছি। আমি আত্মজনের প্রার্থনা জানাই, আপনার সবাই ভালো থাকুন, ইষ্টময় উঠুন। এই আচার্য পরম্পরার মধ্যে দিয়ে পুঁজিবাদ আচার্যর নির্দেশ আদেশ মেনে আমরা সবাই তাড়াতাড়ি উঠি। সবাই ভালো থাকবেন। এখানে আমার আলোচনা বিরাম দিলাম। জয় গুরু।